বাইরে দিনের আলো ফটফট করছে, অথচ ঘরের ভেতরে চাপ চাপ জমাট বাঁধা অন্ধকার। কারো কোনো সাড়া শব্দ না পেয়ে অন্ধকার হাতড়ে দরজার দিকে এগোতে থাকে রিমিতা। কিন্তু কোথায় দরজা? অন্ধকারে এই জায়গায় ঘুরপাক খেতে থাকে, বাইরে যাওয়ার দরজা খুঁজে পায় না। এমন সময় দুটো জ্বলন্ত চোখ এগিয়ে আসে তার দিকে, সঙ্গে প্রবল অট্টহাসি। কোন অতিপ্রাকৃত শক্তির ফ্যাঁস ফ্যাঁসে কণ্ঠে তিয়াশা আর তৃষা নামটা বারবার প্রতিধ্বনিত হতে থাকে। দু হাতে কান চেপে ধরে তিয়াশা, কিন্তু কোনো লাভ হয় না। সেই শব্দ তার কর্ণকুহরে প্রবেশ করে যেন মস্তিষ্ককে নিষ্ক্রিয় করে দেয়। জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে। একটা গাছের আড়ালে শুয়ে আছে ওরা দুজনে। কারো গায়ে একটা সুতো পর্যন্ত নেই। সিগারেট টানছে ওরা। একটার পর একটা ধোয়ার রিং ছাড়তে ছাড়তে রমণ ক্লান্ত ঋষিকেশ রিমিতার কানের কাছে মুখ নিয়ে বলে, আজ এই মুহূর্তটা স্মরণীয় হয়ে থাকবে আমার জীবনে। রিমিতাও সায় দেয়। ঋষিকেশ আর রিমিতা কলেজ এক্সকারশনে এসেছে পিয়ালি ও মাতলা নদীর সংযোগস্থলে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যায় না। গাছগাছালি, পাখপাখালি আর নদ নদীতে ভরা এক অপূর্ব মনোরম মায়াবী পরিবেশ। কাঠের সাঁকো, ছবির মতন সুন্দর আঁকা বাঁকা মেঠো পথ আর দূষণমুক্ত নির্মল আকাশ। ঋষিকেশের বহু দিনের ইচ্ছে ছিল রিমিতার সাথে একান্তে কিছু সময় কাটানোর, অথচ নানান ঝামেলায় তা হয়ে ওঠেনি। ঋষিকেশ চৌধুরী এবং রিমিতা সান্যাল শহরের একটি নামী কোয়েট কলেজের লেকচারার। রোজকার ব্যস্ত জীবনে তারা যখন হাঁপিয়ে উঠেছিল, এমন সময় কলেজ থেকে এক্সকারশনে যাওয়ার একটা সুবর্ণ সুযোগ এসে গেল ওদের হাতে। তবে নাইট স্টের প্রোগ্রাম ছিল না। এক্সকারশন পয়েন্টে একটা রিসোর্ট বুক করা ছিল শুধু এক বেলার জন্য। যাই হোক, গন্তব্যে পৌঁছে ফ্রেশ হয়ে কিছুক্ষণ আড্ডা, জলযোগ ইত্যাদির পর ছাত্রছাত্রীদের ছোট দলে ভাগ করে কর্মসূচি বেঁধে দেওয়া হলো। শিক্ষক শিক্ষিকারাও কিছু কিছু দায়িত্ব নিলেন। স্থানীয় গ্রামবাসীদের অধিকাংশই বেতের ঝুড়ি, ধামা ইত্যাদি বানিয়ে দিন গুজরান করেন। দারিদ্র্যের ছাপ সুস্পষ্ট সেখানে। বেশ কয়েকটা গ্রামে ঘুরে পথশ্রমে ক্লান্ত হয়ে পড়েছিল ওরা দুজনেই। একদম শেষ প্রান্তে হোগলা ও গোলপাতায় ঠাসা একটা বনের ভেতর গাছতলায় বিশ্রাম নিতে বসল ওরা। তেষ্টা পেয়েছে দুজনেরই। ব্যাকপ্যাক থেকে বড় ঠান্ডা জলের বোতলটা বের করে ঋষিকেশ এগিয়ে দেয় রিমিতার দিকে। কি চমৎকার পরিবেশ, তাই না রে ঋষি? ঋষি সায় দেয়। সত্যিই খুব সুন্দর, ঠিক তোর মতন। খুশিতে হেসে ওঠে রিমিতা। সঙ্গে আনা প্লাস্টিক শিটটা গাছতলায় পেতে আড়মোড়া ভাঙে রিমিতা। তার নজর কাড়া দেহ সৌষ্ঠব দেখে ঋষিকেশ কামার্ত হয়ে ওঠে। রিমিতা মুখ টিপে হাসে। এদিকে লোকবসতি নেই বললেই চলে। রিমিকে নির্জনে এতটা কাছে পেয়ে নিয়ন্ত্রণ হারায় ঋষিকেশ। এক টানে রিমির বুকের ওপর থেকে ওড়নাটা সরিয়ে দিয়ে কামিজের বোতামগুলো খুলতে থাকে। রিমির শরীরেও বিদ্যুতের শিহরণ খেলে যায়। ঋষিকেশের সুপুরুষ চেহারাটা বরাবরই তাকে আকর্ষণ করে। সেও চায় ঋষিকেশের সাথে ঘনিষ্ঠ হতে। রিমি খোলামেলা সম্পর্কে বিশ্বাসী। ঋষির ছোঁয়ায় তার সর্বাঙ্গ উত্তপ্ত হয়ে ওঠে। চোখের পাতা, ঠোঁট কামনার ভারে তীর তীর করে কাঁপে। রিমির পরনের পোশাকগুলো দ্রুত হাতে খুলে দিয়ে ক্ষুধার্ত বাঘের মতন ঝাঁপিয়ে পড়ে। এদিকে যে কখন সন্ধে ঘনিয়ে এসেছে তা খেয়াল ছিল না ওদের। হঠাৎ একটা হিসহিসে শব্দ শুনে চমকে ওঠে তারা। হোগলার বনে এখন একটা গা ছমছমে পরিবেশের সৃষ্টি হয়েছে। রিমি ভয় ঋষির গা ঘেঁষে দাঁড়ায়। ঋষি ওকে সাহস যোগায়। ভয় পাস না রিমি, 1 সেকেন্ড দাঁড়া, আমার কাছে কার্বলিক অ্যাসিড আছে। কিন্তু ঋষির কথা মনোপুত হয় না রিমির। তার ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছে ওটা কোনো সাপখোপ নয়, তার চেয়েও ভয়ঙ্কর কিছু। ওদিকে মোবাইলের ফ্ল্যাশ লাইটটা অন করতে গিয়ে থমকে যায় ঋষি। সুইচ অফ হয়ে গেছে।
অথচ কিছুক্ষণ আগেও তো 50% চার্জ ছিল। তাহলে ঋষি অবাক হয়ে যায়। এদিকে রিমির সাথেও মোবাইল নেই আজ। তার মায়ের মোবাইলটা রিপেয়ারিংয়ে গেছে, তাই বাধ্য হয়ে নিজের অ্যান্ড্রয়েডটা মাকে দিয়ে এসেছে সে। রিমির বাবা গত হওয়ার পর থেকে মা একা হয়ে গেছে। পাছে যদি কোনো প্রয়োজন পড়ে তাহলে তাকে যাতে ঋষিকে অন্তত ফোন করতে পারে, রিমি সেই ব্যবস্থাই করে রেখে এসেছে। তবে সৌভাগ্যবশত রিমির ব্যাগে একটা পেন্সিল টর্চ ছিল। সেটা বের করে জ্বালাতেই সামান্য আলোকিত হয় জায়গাটা। টর্চের আলো মাটিতে পড়ে একটা গোলাকার বৃত্তের সৃষ্টি হয়েছে। কোথাও কোনো সাক্ষ্য নেই, অথচ আওয়াজটা এখনো হয়েই চলেছে কানের পাশে। রিমির বুকটা ছেঁত করে ওঠে। আয় ঋষি, কিছু শুনতে পাচ্ছিস? ওটা কিন্তু সাপ নয়। ব্যাপারটা ঠিক সুবিধের লাগছে না আমার। অচেনা জায়গা, তারপর ঘুটঘুটে অন্ধকার। 6:30টায় গাড়ি ছাড়ার কথা। সকলে নিশ্চয়ই খোঁজাখুঁজি করছে আমাদের। চল তাড়াতাড়ি বেরিয়ে যাই। চারপাশে আলকাতরার মতন অন্ধকার জমাট বেঁধে আছে। এক হাত দূরে দাঁড়িয়ে থাকা মানুষকেও মনে হয় চোখে দেখা যাবে না। ঋষির কোনো সারা শব্দ না পেয়ে রিমি তার নাম ধরে ডাকে, কিন্তু ঋষি কোথায়? টর্চের ব্যাটারিটাও কখন যেন ডাউন হয়ে গেছে। শিট, একটা নতুন ব্যাটারি সাথে রাখা দরকার ছিল তাদের। এখন কি হবে? কিন্তু ঋষি হঠাৎ কিছু না জানিয়ে কোথায় চলে গেল? একটু আগেই তো এখানে দাঁড়িয়েছিল। হঠাৎ সেই হিসিসে আওয়াজটা থেমে গিয়ে কচকচ করে কিছু চেবানোর শব্দ কানে আসে রিমি। তার ভয়ে হাত পা অসাড় হয়ে যায় তার। ঋষি, ঋষি কোথায়? প্রতিধ্বনিত হয় কথাগুলো তার কাছেই ফিরে ফিরে আসে, কিন্তু ঋষির কোনো হদিশ পাওয়া যায় না। অন্ধকারে চোখ শুয়ে এসেছিল রিমি তার। হঠাৎ কয়েক হাত দূরে ঝোপের ভেতর কিছু একটা নড়াচড়ার শব্দে এগিয়ে যায় সেদিকে। একটা লম্বাটে অবয়ব, পুরুষ নাকি মহিলা তা বোঝার উপায় নেই, উবু হয়ে বসে কি যেন তুলে তুলে খাচ্ছে। কাঁচা রক্তের সাথে একটা বিশ্রী পচা গন্ধ নাকে এসে লাগে রিমি তার। গা গুলিয়ে ওঠে তার। কি খাচ্ছে ওটা? ও কি ইহজগতের কেউ নাকি? বেশি কিছু ভাবার আগেই রিমি তা টের পায় অবয়বটা হিংস্র জ্বলন্ত চোখে তাকিয়ে আছে। সঙ্গে সঙ্গে একটা ঘর ঘরে নারকীয় হুঙ্কার কানে আসে তার। ঠোঁটের কষে রক্ত লেগে, অগণিত ঝকঝকে তীক্ষ্ণ দাঁতের শাড়ি, হাঙরের মতন চোয়ালটা একবার খুলছে আবার বন্ধ হয়ে যাচ্ছে। ওটা কি কোনো মানুষ হতে পারে? ওটা যে কি তার ব্যাখ্যা দেওয়া যায় না, শুধু দেখলেই মনে হয় সাক্ষাৎ মৃত্যু এসে দাঁড়িয়েছে। রিমি যেন চিৎকার করতেও ভুলে গেছে। এক পা দুপা করে পিছোতে থাকে। প্রচণ্ড আতঙ্কে জ্ঞান হারিয়ে ফেলে। অবয়বটা ধীরে ধীরে উঠে দাঁড়ায়, তারপর এগিয়ে আসে, যেন রিমিকে দেখেই মুখের গ্রাস ছেড়ে উঠে এসেছে। রিমি তার যখন জ্ঞান ফেরে তখন বেলা গড়িয়ে গেছে। সারা গায়ে অসহ্য যন্ত্রণা, তলপেটটা ভারী হয়ে আছে, অসহ্য ব্যথা করছে নিম্নাঙ্গে। প্রথমে সে কিছুই মনে করতে পারে না, কি হয়েছিল তার, এমন অবস্থা হলো কি করে। তারপর ধীরে ধীরে গতকাল রাতের কথা, এক্সকারশন পিয়ালি আর মাতলা নদী কলেজের সহকর্মী ছাত্রছাত্রী ঋষিকেশ, এক এক করে সব কথা মনে পড়ে যায়। মায়ের মুখটা চোখের সামনে ভেসে উঠতেই ডুকটে কেঁদে ওঠে রিমিতা। মা এখন কি অবস্থায় আছে কে জানে। ঋষির সাথে ফোনের মায়ের কি যোগাযোগ হয়নি? গতকাল সন্ধ্যে থেকে ঋষি উধাও হয়ে গেছে, কোথায় গেছে, কেন গেছে কিছুই জানে না সে। কিন্তু ঋষি কি আদৌ বেঁচে আছে? কান্নায় ভেঙে পড়ে রিমিতা। হঠাৎ করে অদ্ভুত শব্দে চমকে ওঠে। এতক্ষণ নানান ভাবনা চিন্তার মধ্যে সে খেয়ালই করেনি একটা বদ্ধ ঘরের স্যাঁতস্যাঁতে মেঝেতে শুয়ে আছে সে। জানালাবিহীন ঘরটার অনেক উঁচুতে শুধু একটা ঘুলঘুলি রয়েছে। সামান্য আলো আসছে সেখান থেকে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে ওর। কোথায় এলো সে? কে নিয়ে এলো এখানে? তবে কি ঋষি পথ হারিয়েছিল, তারপর ফিরে এসে তাকে অজ্ঞান অবস্থায় দেখে এখানে নিয়ে এসেছে? রিমি উঠে দাঁড়ানোর চেষ্টা করে ব্যর্থ হয়। তলপেটের নিচে ব্যথাটা চাগার দিয়ে উঠছে, কিন্তু ওটা কিসের ব্যথা? এর আগেও সে বহুবার সহবাস করেছে, কিন্তু কখনো তো এমন হয়নি। গভীর ভাবনায় ডুবে যায় রিমি।
সেই মুহূর্তে অদ্ভুত শব্দটা আবার কানে আসে তার। ধপ ধপ করে কেউ পা ফেলে এগিয়ে আসছে এই ঘরের দিকে। কোনো মানুষের পায়ের শব্দ এমন হতে পারে না। অজানা আতঙ্কে আঁতকে ওঠে রিমিতা। পায়ের আওয়াজটা দরজার কাছে এসে থেমে যায়। আগন্তুকের বিভৎস ভয়ঙ্কর চেহারা দেখে ভয়ে চোখ বুজে ফেলে সে। ঈশ্বরে কোনো কালেই বিশ্বাস ছিল না রিমিতার, অথচ আজ মরণকালে সেই সর্বশক্তিমানকেই মনে মনে স্মরণ করে। হঠাৎ একটা পরিচিত কণ্ঠ শুনে চমকে তাকায়। নিজের চোখকেই বিশ্বাস করতে পারে না সে। এ কাকে দেখছে? এ তো ঋষি। সে ভয়াল দর্শন মূর্তিটা কোথায়? সে কি ভুল দেখেছে তাহলে, নাকি ক্ষণিকের স্বপ্ন ছিল ওঠা? এই রেমি, কি রে, চোখ বুঝে কি সব বিড়বিড় করছিস? আর তুই এখানে এলি কি করে? আমরা তোকে সারা রাত ধরে কত খুঁজেছি জানিস? কেউ বাড়ি যেতে পারিনি। অনেক খুঁজেও তোকে না পেয়ে থানায় ডায়েরি করার কথা বললেন প্রিন্সিপাল স্যার। হয়তো এতক্ষণে প্রফেসর নিলয়কে নিয়ে থানায়ও চলে গেছে। রিমির গলা শুকিয়ে যায় ঋষির কথা শুনে। এসব কি বলছে ঋষি? রাতে যা যা ঘটেছে সবটাই জানায় সে। ঋষি স্তম্ভিত হয়ে যায়। তুই কী সব যা তা বলছিস রেমি? এখানে সারা রাত একা থেকে তোর মাথাটাই খারাপ হয়ে গেছে? আমি আবার তোর সাথে কখন হোগলার বনে গেলাম? আরে আমি তো কুটির শিল্প নিয়ে কথা বলছিলাম এখানে গ্রামবাসীর সাথে, আর তুই তো পাশেই দাঁড়িয়েছিলি। অথচ লোকটির সাথে কথাবার্তা সেরে দেখি তুই সেখানে নেই। কতবার খুঁজলাম, এমনকি আবার সেই হোগলার বনেও গেলাম। তারপর সন্ধ্যে হয়ে গেল, তোর খোঁজ না পেয়ে আমি অবশেষে রিসোর্টে ফিরে আসি। সবাই তখন ফেরার জন্য রেডি হচ্ছিল। স্যার ভুরুকুচকে আমার দিকে তাকিয়ে বলল, কোথায় ছিলে এতক্ষণ? বাস ছাড়ার সময় হয়ে গেছে। অচেনা জায়গা। রিমিতা কোথায়? তোমরা তো দুজনে একসাথেই গেছিলে গ্রামের দিকে। আমি নিরুপায় হয়ে সবাইকে সব কিছু জানালাম। ভয়ে দুশ্চিন্তায় আমার কথা শুনে সবার মুখ শুকিয়ে গিয়েছিল। স্যার বললেন, রিমিতা নিশ্চয়ই কোনোভাবে পথ হারিয়ে ফেলেছে। ঋষির কথা শুনে রিমির হাত পা কাঁপতে থাকে। বুকের ভেতর যেন হাতুড়ির ঘা পড়ছে। তাহলে হোগলার বনে কার সাথে সহবাস করেছে সে? তার স্পষ্ট মনে আছে, ক্লান্ত হয়ে একটা গাছতলায় বসেছিল তারা দুজনে। ঋষি লাল কালি দিয়ে তার হাতে নিজের নাম লিখেছিল। সে কথা মনে পড়তে রিমি হাতের তালুতে চোখ রাখে। কিন্তু এ কি, হাতে যে একদম পরিষ্কার, কিছু লেখা নেই সেখানে। এমনকি লেখা মুছে যাওয়ার চিহ্নটুকুও নেই। রিমি ভয় পায়। এমন সময় ঋষি তাকে জড়িয়ে ধরে, ঠোঁটে ঠোঁট রেখে বলে, চিন্তা করিস না রিমি, যা হবার হয়ে গেছে। এখন ওঠ, বাড়ি ফিরতে হবে তো। কাকিমা ফোন করেছিলেন গতকাল রাতে। আমি তোর কথা কিছু বলিনি, নাইট স্টে করার কথা বলে ম্যানেজ করে নিয়েছি। রিমিতা আবার চমকে ওঠে। ঋষির মোবাইল তো সুইচ অফ ছিল। তাহলে মায়ের সাথে ঋষির কথা হলো কিভাবে? ঋষি কি তাহলে সত্যি ছিল না তার সাথে? ঋষির হাত ধরে উঠতে গিয়ে আবার শিউরে ওঠে রিমি। কি বরফের মতন ঠান্ডা ঋষির হাতটা। ঋষি হাসছে দেখে বিরক্ত হয়ে বলে, তোর হাতটা এত ঠান্ডা কেন রে? এখনো তো শীত পড়েনি। আরে তুই তো তবু একটা আস্তানা পেয়েছিস, আর আমরা সারা রাত ধরে জঙ্গলে ঘুরে বেরিয়েছি খোলা আকাশের নিচে। এখন কার্তিক মাস, হিম লেগে হাত পা জমে গেছে। দীর্ঘশ্বাস ফেলে চুপ করে যায় রিমি। পরিস্থিতি স্বাভাবিক করতে ঋষি আবার জড়িয়ে ধরে তাকে। রিমির শরীরটা বড়ই সুন্দর। এমন একটা সুযোগ কি হাতছাড়া করা যায়? রিমি কিছু বলার আগেই ঋষি দ্রুত হাতে তার পোশাকগুলো খুলতে থাকে। উত্তেজনায় রিমির সর্বাঙ্গ ঘামে ভিজে যায়। রিমির নরম ঠোঁট দুটোকে নিজের ঠোঁটের ভেতর নিয়ে ঋষি মেতে ওঠে আদিম খেলায়। চুম্বন করতে করতে সে একেবারে নিচে নেমে আসে। রিমি তার ব্যথা বেদনা ভুলে ঋষিকে পাওয়ার আকাঙ্ক্ষায় কামার্ত হয়ে ওঠে। তার উন্নত স্তনযুগল উদ্ধত হয়ে আছে কামনার ভারে। ঋষির শরীর দ্রুত ওঠানামা করে শীতকারের তালে তালে। পরম তৃপ্তিতে চোখ বুজে আসে রিমির। হঠাৎ ঋষি বেপরোয়া হয়ে ওঠে। আবার সেই মারাত্মক যন্ত্রণাটা অনুভব করে রিমিতা। ঋষিকে বাধা দিতে গিয়ে চোখ চলে যায় দেওয়ালের দিকে। ঋষিকে এক ধাক্কায় সরিয়ে দেয়। আলো আঁধারিতে ঘরের দেওয়ালে তার নিজের ছায়াটুকুই পড়েছে, কিন্তু ঋষির কোনো ছায়া নেই। বুকের রক্ত হিম হয়ে যায় রিমিতার।
বারবার কেন এসব অলৌকিক ঘটনা ঘটছে গতকাল থেকে। রিমি ভয়ার্ত চোখে একবার দেওয়ালের দিকে তাকায়, আর একবার ঋষির দিকে। ওদিকে অধৈর্য হয়ে ওঠে ঋষি, রাগত স্বরে বলে, কি রে রিমি, কি হলোটা কি তোর? দিব্যি তো হঠাৎ এভাবে উঠে গেলি কেন? আর তাছাড়া তুই তখন থেকে দেয়ালের দিকে তাকিয়ে কি দেখছিস বলতো? কি আছেটা কি ওখানে? রিমি থতমত খেয়ে যায়। ঋষি তার সামনেই বসে আছে, তাকে স্পর্শও করেছে। ওর কথাবার্তাও স্পষ্ট শোনা যাচ্ছে, অথচ দেওয়ালে ওর ছায়া পড়ছে না। এটা কি করে সম্ভব? তাহলে কি তার সত্যি মাথা খারাপ হয়ে গেছে? বারবার একই ভুল দেখছে। সবকিছু তালগোল পাকিয়ে যায় রিমি তার। ঋষি আর কোনো প্রশ্ন না করে পোশাকটা পরে নেয়, তারপর মুচকি হেসে বলে, তাড়াতাড়ি রেডি হয় না রিমি, সবাই যথেষ্ট টায়ার্ড। আমরা গেলে তবেই তো বাসটা ছাড়বে। আমি সবাইকে তোর খবরটা দিয়ে ছোট্ট একটা কাজ সেরে আসছি, কেমন? কথাগুলো এক নিঃশ্বাসে বলে ঋষি ঘর থেকে বেরিয়ে যায়। রিমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। তলপেটের ব্যথাটা আবার বেড়েছে, তার সাথে নিম্নাঙ্গে একটা অস্বস্তিকর অনুভূতি। কি যেন একটা ঠেলে বেরিয়ে আসতে চাইছে ভেতর থেকে। ব্যাকপ্যাকটা পাশেই পড়েছিল। একটা ডাইজিন বের করে মুখে দেয় রিমি, কিন্তু কে যে তাকে গতকাল এখানে নিয়ে এসেছে, কার সাথে সহবাস করেছে, এই অসহ্য পেটে ব্যথার কারণ কি, প্রশ্নগুলো মাথায় অনবরত ঘুরপাক খাচ্ছে তার। শেষে চিন্তিত মনে তৈরি হয়ে অপেক্ষা করতে থাকে, কিন্তু ঘণ্টাখানেক কেটে যাওয়ার পরও ঋষি এলো না। অধৈর্য হয়ে রিমি ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নেমে আসে। পুরনো দিনের কাঠের সিঁড়ি, মচমচ করে আওয়াজ হচ্ছে। নিচে বিশাল বড় উঠোন চত্বর, বুনো ফুলের ঝোপঝাড়ে ভরা। কিছু সুগন্ধি ফুলও ফুটে সেখানে। বিশাল প্রাচীর ঘেরা বাগানের এক কোণে একটা জরাজীর্ণ আউট হাউস রয়েছে। তাদের বাসটা নির্ঘাত এখান থেকে অনেকখানি দূরে দাঁড়িয়ে আছে। তাছাড়া ঋষি কি একটা কাজের কথাও বলে গেছে, তাই বোধহয় ওর যেতে আসতে এত টাইম লাগছে। কিন্তু এই বনে বাজারে ওর কি এমন কাজ থাকতে পারে? তাছাড়া তাকে সঙ্গে করে একেবারে নিয়েই গেল না কেন? রিসর্টের কাছে একটা ছোট্ট দোকান ঘর দেখেছে সে, টুকটাক প্রয়োজনীয় জিনিস পাওয়া যায়। ঋষি কি ওখান থেকেই কিছু কিনে টিনে তারপর নিতে আসবে? রিমি এখন এসব কথা ভাবছে। হঠাৎ মনে হলো আউট হাউসের ভাঙা সাঁড়শি দিয়ে কেউ যেন তাকে হাতছানি দিয়ে ডাকছে। চেহারাটা স্পষ্ট নয়। রিমির চোখে গাছের ফাঁক গলে সূর্যের আলো এসে পড়েছে, তাই ভালো করে চেহারাটা দেখতে পাচ্ছে না সে। ভারী কৌতূহল হয় রিমির, আবার ভয়ও লাগে। কিছু ক্ষেত্রে অতিরিক্ত কৌতূহলের ফলাফল মোটেও ভালো হয় না। কিন্তু নিয়তিকে কে খণ্ডাবে? রিমির পা দুটো যেন আপনা থেকেই ধাবিত হয় সেই দিকে। আউট হাউসের সামনে এসে দাঁড়াতেই দরজাটা খুলে যায়। রিমি ভেতরে ঢুকে পড়ে। বাইরে দিনের আলো, অথচ ঘরের ভেতর ঘুটঘুটে অন্ধকার। একটা ঘুলঘুলি পর্যন্ত নেই সেখানে। কিন্তু যে তাকে ডেকেছে সে কোথায়? কিছু ভেবে না পেয়ে প্রশ্ন করে, কেউ কি আছেন ভেতরে? কোনো উত্তর আসে না। শুধু দুটো চোখ জলজল করে ওঠে ঘরের অন্ধকার কোণ থেকে, যেন আগুন ঝরে পড়ছে। চমকে ওঠে রিমিতা। কার চোখ? কে ওখানে? কেন তাকে ডেকে এনেছে? এমন সময় দরজাটা আপনা থেকেই বন্ধ হয়ে যায়। ভয় গা ছমছম করে ওঠে রিমির। দিনের আলো না ঢুকলেও কোথাও কি এতটা অন্ধকার জমাট বেঁধে থাকতে পারে? তাছাড়া ভাঙা সার্সিটা দিয়েও কিছু আলো ঘরে প্রবেশ করার কথা। কোনো মানুষের দৃষ্টিও কি অন্ধকারে এমন শাবতের মতো জ্বলতে পারে? চেহারাও কি অদৃশ্য হয়ে যায়? জ্বলন্ত চোখ দুটো রিমির দিকে ক্রমশ এগিয়ে আসে। রিমি পিছন ফিরে ছুটে পালাতে যায়, কিন্তু দরজাটা খুঁজে পায় না। অথচ ঘরে ঢুকে সে দরজার কাছেই দাঁড়িয়েছিল। প্রচণ্ড ভয় চিৎকার করে ওঠে, কে আপনি? আমাকে যেতে দিন প্লিজ। আমি তো কোনো ক্ষতি করিনি। আপনারা দয়া করে ছেড়ে দিন আমায়। এমন সময় একটা নারকীয় গর্জন ভেসে আসে। আচমকা কেউ ঝাঁপিয়ে পড়ে রিমিতার উপর। নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করে সেই অদেখা অজানা শক্তির কবল থেকে। তার সাথে পেরিয়ে ওঠা দেয়। সে ব্যর্থ হয়। আর কোনো হদিশ পাওয়া যায়নি রিমিতার। তাকে ছাড়াই ফিরে যায় বাকিরা। সকলে শুকনো মুখে বাসের জানলা দিয়ে দূরে জঙ্গলের দিকে তাকিয়ে থাকে। ওই জঙ্গলে কি গ্রাস করেছে রিমিতাকে? অথচ তারা খবর নিয়ে জেনেছে ওখানে নাকি হিংস্র পশুর উপদ্রব নেই।
মাঝে মধ্যে কিছু শিয়াল আর বনবিড়ালের ডাক শোনা যায়, কিন্তু আজ অবধি কারো কোনো ক্ষতি করেনি তারা। তাহলে এত খুঁজেও রিমিতাকে কেন পাওয়া গেল না? রিমিতা কি তাহলে অন্য কোথাও চলে গেছে? হিস্ট্রি ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীরাও মন খারাপ করে বসে আছে। রিমিতা তাদের অত্যন্ত প্রিয় শিক্ষিকা। তাকে খুঁজতে ঘুটঘুটে অন্ধকারে জঙ্গলের গভীরে প্রবেশ করতেও পিছুপা হয়নি তারা। তবুও শেষে ব্যর্থ হয়েই ফিরে এসেছে। রিমিতা যেন কর্পূরের মতন উবে গেছে। কি হলো মেয়েটার? তন্ন তন্ন করে খুঁজেও তার হদিশ পাওয়া গেল না। কোনো বন্য জন্তু আক্রমণ করলেও তার চিহ্নটুকু তো থাকবে, সেটাও তো ছিল না। মুখ লুকিয়ে কাঁদে রিমির কলিগ ম্যাডাম জিনিয়া। রিমি যে নিখোঁজ সেই খবরটা এখনো ওর মাকে জানানো হয়নি। একটা শেষ চেষ্টা করে দেখবে বলছে কলেজ কর্তৃপক্ষ। প্রশাসনিক সাহায্য তেমন পাওয়া যায়নি। শহরে ফিরে সোর্স লাগিয়ে নতুন করে অনুসন্ধান চালানো হবে। জিনিয়া প্রবোধ দেয় নিজেকে। হঠাৎ দূরের জঙ্গল থেকে একটা কান ফাটানো আর্তনাদ ভেসে আসে। চমকে ওঠে জিনিয়া। কে অমন করে চিৎকার করছে? রিমিতা নাকি? জিনিয়া উত্তেজনায় সিট ছেড়ে উঠে পড়ে, কিন্তু কারোর মধ্যে তো কোনো প্রতিক্রিয়াই দেখা যাচ্ছে না। ওরা কি কিছু শুনতে পায়নি? বাসটা থামতে বলুন স্যার। জঙ্গল থেকে একটা মেয়ের চিৎকার ভেসে আসছে। মনে হচ্ছে রিমিতার গলা। নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। প্লিজ বাসটাকে থামান স্যার, প্লিজ থামান। কিন্তু তিনি কিছু বলার আগে প্রফেসর নিলয় বাধা দেন। আপনি ভুল ভাবছেন ম্যাডাম, ওটা শিয়ালের কান্না। আমরা তো জঙ্গল তন্ন তন্ন করে খুঁজেছি, এমনকি সকালেও আবার ডু মেরেছি। রিমিতা ওখানেও নেই। মনে হয় পথ হারিয়ে অন্য কোথাও গেছে। জিনিয়ার মন মানে না। সে শুনেছে জঙ্গলের ওপারে নাকি আর কোনো রাস্তা নেই, নদী নালায় ভর্তি। সে রিমিকে যথেষ্ট ভালো করেই চেনে। একটু উশৃঙ্খল স্বভাবের হলেও নিজের মাকে একলা ফেলে কোথাও চলে যাওয়ার মতন মেয়ে নয় সে। খুব অসহায় লাগে জিনিয়ার। কেউ তার কথা শুনতে চায় না। তাদের কানে নাকি কোনো আওয়াজই পৌঁছয়নি। শহরে ফিরে ব্যবস্থা করা হবে, এত দুশ্চিন্তার কি আছে? রিমিতা তো বাচ্চা মেয়ে নয়, এটাই তাদের বক্তব্য ছিল। কয়েকজন ছাত্রছাত্রী যাও বা জিনিয়াকে সমর্থন করেছিল, স্যারের ধমকে তারাও চুপ করে গেছে। প্রফেসর নিলয়ের উপর ভারী রাগ হলো জিনিয়ার। চরিত্রের কোনো ঠিক ঠিকানা নেই। যখন খুশি যাকে তাকে শয্যাসঙ্গিনী করার তালে থাকে সে, এমনকি ছাত্রীদেরও ছাড়ে না। গতকাল রাতে সবাই যখন রিমিকে খুঁজতে ব্যস্ত, সেই সুযোগে নিলয় কলেজের লাইব্রেরিয়ান মিসেস শ্রুতিকে টেনে নিয়ে যায় একটা বিশাল গাছের আড়ালে। দৃশ্যটা মনে পড়ে যায় জিনিয়ার। নিলয় শ্রুতির ব্লাউজের হুকগুলো খুলে অন্তর্বাসের সরু স্ট্র্যাপ দুটোকে নিচে নামিয়ে দেয়। তারপর শাড়িটাকে একদম হাঁটুর উপরে তুলে দিয়ে ইতস্তত হাত বোলাতে থাকে। ইস, ওরা কি নির্লজ্জ, বেহায়া! জিনিয়া যে ওদের দেখছে কোনো হুঁশই ছিল না সেদিকে। নিলয় কোনো কিছুই বাদ রাখে না। শ্রুতির পেটিকোট ইত্যাদি খুলে দিয়ে শটান শুয়ে পড়ে। শ্রুতি আর নিলয়কে ওভাবে দেখে জিনিয়ার শরীরেও কামের উদ্রেক হয়েছিল, তবে যার তার সাথে শুয়ে পড়ার প্রবণতা তার ছিল না। শৈশবের বন্ধু অভিরূপের কথা মনে পড়ছিল জিনিয়ার। সদ্য স্টেটস থেকে এসেছে, সে একজন সফল বিজ্ঞানী। অভিরূপকে পছন্দ করে জিনিয়া। অভিরূপ রাজি থাকলে বিয়েটা শীঘ্রই হয়ে যাবে। বাসে বসে ঘটনার স্মৃতিচারণ করতে করতে হঠাৎ একটা কথা ভেবে চমকে ওঠে জিনিয়া। নিলয়ের যা স্বভাব, সে নিজেই রিমিকে রেপ করে কোনো গভীর জঙ্গলে ফেলে আসেনি তো? হয়তো অত্যাচারে অজ্ঞান হয়ে গেছিল রিমি। তারপরে একটু আগে জ্ঞান ফিরে চেঁচিয়ে উঠেছে ভয়, আর সেই ঘটনাটাকেই চাপা দেওয়ার জন্য নিলয় সব জেনে শুনেও রিমিকে ওখানে ফেলে যেতে চাইছে। সম্ভাবনাটা একেবারেই উড়িয়ে দেওয়ার মতো নয়। সেই সময় ঋষিকেশটা থাকলে খুব ভালো হতো। ও ঠিক যে কোনো উপায় বাস থামিয়ে রিমি তাকে উদ্ধার করতে চলে যেত। রিমিকে যে ঋষিকেশ ভালোবাসে সে কথা তার অজানা নয়, কিন্তু কি একটা আর্জেন্ট কাজে সকাল সকাল রুটের বাস ধরে ওকে আগেই চলে যেতে হয়েছে। ইতিমধ্যে কতদিন কত সময় যে বয়ে গেছে তার কোনো হিসেব নেই রিমিতার কাছে। এক পিশাচের কাছে সে এখন বন্দী হয়ে আছে। প্রতিদিন অমানসিক অত্যাচার সহ্য করে সে ক্ষয়ে যেতে বসেছে। এই নির্যাতন আর সহ্য করতে পারে না রিমিতা। প্রতিদিন সেই ভয়ঙ্কর কামপিশাচের বিকৃত যৌন ক্ষুধা মেটাতে হয় তাকে। দিনকে দিন তার যৌন লালসা বেড়েই চলেছে। ঋতুস্রাবের সময়ও তাকে রেহাই দেয় না সেই নিষ্ঠুর কামপিশাচ।
একদিন সেই শক্তিশালী পিশাচ তার আসল চেহারাটা রিমিতাকে দেখায়। সেদিনই সে বুঝে যায় আর কোনো নিস্তার নেই তার। তারপর সে প্রতিটা রাত নিদ্রাহীনতায় কেটেছে রিমিতার। দিনের বেলায় চোখ বুঝলে তার চেহারায় চোখে ভাসে, আবার চোখ খুললেই সে সামনে এসে দাঁড়ায়। একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে রিমি। তার মনে হয় এমনভাবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই তো অনেক ভালো, কিন্তু কোনো এক জাদু বলে সেই অপশক্তি তাকে মরতে দেয় না কিছুতেই। রিমির জীবন এখন সেই পিশাচের দ্বারাই নিয়ন্ত্রিত। মা কেমন আছে, কিভাবে আছে জানা নেই রিমিতার। প্রিয় বান্ধবী জিনিয়ার কথা ভেবেও চোখে জল আসে তার। পালাবার সব পথ বন্ধ, দরজাটা আজও খুঁজে পায়নি সে। এক্সকারশন থেকে ফিরে আসার পর প্রতিশ্রুতি অনুযায়ী কলেজ কর্তৃপক্ষ প্রশাসনের সাহায্যে রীতিমতন অনুসন্ধান চালিয়েছে। ফরেস্টে আবার লোক পাঠানো হয়েছে, কিন্তু রিমিতার কোনো সন্ধান পাওয়া যায়নি। রিমিতার মায়ের সমস্ত দায়িত্বই জিনিয়া নিয়েছে, তবে আজও আশা ছাড়েনি সে। তার ধারণা রিমিতাকে ঠিক খুঁজে পাওয়া যাবেই। এ বাড়িতে আসার পর থেকে রিমিতার রুমের থাকার ব্যবস্থা হয়েছে তার। রিমির ঘরটা সে প্রতিদিন নিজে হাতেই পরিষ্কার করে। বুকশেলফের বইগুলো এলোমেলো হয়ে পড়ে আছে। একদিন সেগুলো সাজাতে সাজাতে তার ভিতর থেকে একটা রেক্সিনে বাঁধানো মোটা নোটবুক মেঝেতে পড়ে যায়। সেটা তুলতে গিয়ে চোখে পড়ে কভারের উপর একটা লেবেল সাটা রয়েছে। তাতে গোটা গোটা অক্ষরে লেখা মেমোর্যান্ডাম 2003। ডায়েরির ফার্স্ট পেজ বলছে, হিস্ট্রির হেড অব দ্য ডিপার্টমেন্ট রিমিতা আজ থেকে 20 বছর আগেই কলেজেরই ফাইনাল ইয়ারের ছাত্রী ছিল। জিনিয়া তো নতুন জয়েন করেছে, তাই রিমিতার ডায়েরিটা দেখে খুব কৌতূহল হলো তার। তাই লাঞ্চ ইত্যাদি মিটে যাওয়ার পর ডায়েরিটা নিয়ে ছাতের চিলে কোঠায় চলে যায় নিরিবিলিতে পড়বে বলে। রিমিতার জীবনে বিভিন্ন ঘাত প্রতিঘাত, লড়াই, সুখ দুঃখের মুহূর্ত, ওর বাবার অকাল প্রয়াণ, শৈশবের কিছু কথা, স্কুল জীবনের কথা এবং সবশেষে কলেজ জীবনের কিছু স্মৃতি লিপিবদ্ধ রয়েছে নোটবুকের পাতায় পাতায়। হঠাৎ পেজমার্ক দেওয়া একটা পাতায় নাম ধাম সহ দুটো ছবি পেয়ে চমকে ওঠে জিনিয়া। ছবির মেয়েটি তার সম্পূর্ণ চেনা, কিন্তু ওই ছেলেটিকে তার মুখটাও কেমন চেনা চেনা লাগে। কিন্তু পরের পাতায় যেতেই জিনিয়ার মাথা ঘুরে যায়। বেশ কিছুক্ষণ ভাবনা চিন্তা করে ডায়েরিটা নিয়ে একতলায় নেমে আসে জিনিয়া। আপাতত কোনো গোপন জায়গায় লুকিয়ে রাখতে হবে ডায়েরিটাকে, যাতে কোনোভাবেই কাকিমা রিমিতার মায়ের চোখে যেন না পড়ে। আপন মনে কথাগুলো বলে নোটবুকটা তার সুটকেসের ভেতরেই রেখে লক করে দেয় জিনিয়া। সে এ বাড়িতে আসার পর থেকে রিমিতার মায়ের একাকিত্ব অনেকটাই কেটেছে। ওনার হার্টের কন্ডিশন অত্যন্ত খারাপ, তাই রিমিতা যে নিখোঁজ তা জানানো হয়নি তাকে। রিমিতাকেও ডিপার্টমেন্ট থেকে শহরে বাইরে একটা হেরিটেজ সাইটে পাঠানো হয়েছে রিসার্চের ব্যাপারে। সাথে আরও কয়েকজন আছে। আর্জেন্সি থাকায় সরাসরি এক্সকারশন থেকেই চলে যেতে হয়েছে ওকে। কয়েকদিনের ট্রেনিং শেষে ফিরে আসবে। ততদিন আমি তোমার কাছে থাকবো কাকিমা, চিন্তা করো না। এক্সকারশন থেকে ফিরে বাধ্য হই এই মিথ্যেটাই বলতে হয়েছে জিনিয়াকে। ইতিমধ্যে অভিরূপের সাথে জিনিয়ার ঘনিষ্ঠতা বেড়েছে। তারা একে অপরকে ভালোবাসে, বিয়ে করার সিদ্ধান্তও নিয়েছে। তবে তার আগে রিমিতাকে উদ্ধার করা দরকার। নোটবুকে ওই ছবি দুটোর পেছনে পাতায় যা লেখা আছে তাই যদি সত্যি হয়, তাহলে রিমিকে উদ্ধার করা যে মোটেও সহজ কাজ হবে না, জিনিয়া তা ভালো করেই জানে। কিন্তু সত্যি কি রিমিকে সেখানেই পাওয়া যাবে? ডায়েরিটা পড়ে যে ধারণা তৈরি হয়েছে তার মনে, তাতে ভুলও তো থাকতে পারে। হয়তো সম্পূর্ণ অন্য কোনো কারণে রিমিতা নিখোঁজ হয়েছে বা নিজে থেকেই হারিয়ে গেছে। কিন্তু সে আদৌ বেঁচে আছে তো? নোটবুকে যে জায়গার বিবরণ দেওয়া হয়েছে সেখানে পদে পদে বিপদ। তবু সে চেষ্টা করে দেখবি, আর খুব শীঘ্রই সেখানে যেতে হবে। সামনেই পরপর ছুটি আছে কলেজে, তার মধ্যেই একদিন সেখানে যাওয়ার প্রস্তুতি নেয় জিনিয়া। তবে একা এ কাজ করা তার পক্ষে হয়তো সম্ভব হবে না। তাছাড়া অচেনা জায়গায় লোকবল থাকাও প্রয়োজন। তাই অভিরূপকে সঙ্গে নেবার সিদ্ধান্ত নেয় জিনিয়া। তবু তার মনে হয় এখনই সম্পূর্ণ সত্যিটা জানালে অভিরূপ হয়তো রাজি হবে না, উল্টে তাকেও যেতে দেবে না। পুরো পরিকল্পনাটাই ব্যর্থ হয়ে যাবে। ওখানেই পৌঁছে বরং আসল উদ্দেশ্যটা জানানো যাবে অভিকে। আপাতত দিন দুয়েকের ছুটি কাটানোর কথা বলে সেখানে রওনা দিতে হবে। তারপর অবস্থা অনুযায়ী ব্যবস্থা করা হবে। ছুটি পড়ার ঠিক দুদিনের মাথায় লাঞ্চ সেরে রওনা দেয় অভিরূপ আর জিনিয়া। গন্তব্য কলেজের সেই এক্সকারশন পয়েন্ট। রিমিতার মাকে দেখাশোনার জন্য জিনিয়া একজন আয়াকে নিযুক্ত করে রেখেছে, তাই কোনো সমস্যা হয়নি।
অভিরূপের সাথে ট্যুরে যাবার কথা বলেই বেরিয়েছে জিনিয়া। রিমিতার মা খুশি হয়েছিলেন শুনে। গন্তব্যে পৌঁছতে পৌঁছতে বিকেল গড়িয়ে গিয়েছিল। রেস্ট নিয়ে গল্পগুজব করে দিনের বাকি সময়টুকু তাই রিসর্টেই কাটিয়ে দিল তারা। টানা 3টে রাতের জন্য রিসর্ট বুক করে রেখেছে অভিরূপ। ডিনার সেরে জিনিয়া রুমের ব্যালকনিতে এসে বসে। দূষণমুক্ত আকাশ, তাই তারাগুলো যেন আকারে বড় হয়ে অনেকটাই কাছে চলে এসেছে। উদাস দৃষ্টিতে সেদিকে তাকিয়ে চিন্তায় ডুবে যায়। গ্রাম্য পরিবেশ, তাই বেশ ঠান্ডা পড়ে গেছে। জিনিয়া উঠে পড়ে। এখনও সে ম্যারিড নয়, তাই দুজনের জন্য আলাদা রুম নেওয়া হয়েছে। নিজের রুম থেকে বেরিয়ে পাশের রুমে অভিকে গুড নাইট জানাতে গিয়ে অবাক হলো জিনিয়া। দরজাটা আধা খোলা, অভি রুমে নেই। অগত্যা রিসেপশনের দিকে পা বাড়ায় জিনিয়া। সিঁড়ির শেষ ধাপে এসে একটা দৃশ্য দেখে থমকে দাঁড়িয়ে পড়ে সে। সিঁড়ির কাছে অন্ধকার জমাট বেঁধে আছে। জিনিয়া সেই অন্ধকারে মিশে দাঁড়িয়ে থাকে। অনেক রাত হয়েছে। রিসেপশন একদম ফাঁকা, শুধু এক কোণে দাঁড়িয়ে অভিরূপ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মিস সুচেতনার সাথে হেসে হেসে কথা বলছে। লাস্যময়ী সুচেতনার চোখমুখ যৌন আবেদনে পরিপূর্ণ। কথা বলতে বলতে অভিরূপ ফোলিও ব্যাগ থেকে একটা চকচকে ব্রাউন কালারের লম্বা খাম বের করে এগিয়ে দেয় সুচেতনার হাতে। সুচেতনা থ্যাঙ্কস জানাতে গিয়ে অভিরূপের একেবারে গায়ে এসে পড়ে। অভিরূপের হাবভাবও সন্দেহজনক। সেও যেন সুচেতনার গায়ে গা লাগিয়ে তার শরীরের স্পর্শটুকুই চাইছে। দৃশ্যটা দেখে জিনিয়ার সর্বাঙ্গ জ্বলে যায়। দুজনেই এতটা বিভোর হয়ে আছে, জিনিয়া যে সবকিছু দেখছে সেদিকে কোনো হুঁশই নেই তাদের। জিনিয়া এবার ধীর পায়ে একটা থামের আড়ালে লুকিয়ে পড়ে। এখান থেকে ওদের আরো ভালো করে দেখা যাবে। জিনিয়া লক্ষ্য করে সুচেতনা গ্রাউন্ড ফ্লোরের একটা রুমে ঢুকে ইশারায় অভিকে হাতছানি দিয়ে ডাকছে। অভিরূপ সেই দিকে যায়। জিনিয়াও পায়ে পায়ে এগোতে থাকে। অভিরূপ দ্রুত রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। দরজায় কোনো আই হোল নেই। জিনিয়া গার্ডেনে যেতে উদ্যত হয়। উইন্ডোটা নিশ্চয়ই গার্ডেনের দিকেই আছে। সেটা খোলা থাকলেও থাকতে পারে। তার এইসব ভাবনা চিন্তার মধ্যেই দরজাটা হঠাৎ অল্প একটু ফাঁক হয়ে যায়। অভিরূপ কি লক করতে ভুলে গেছে? বিস্মিত জিনিয়া উঁকি মেরে দেখে সম্পূর্ণ নগ্ন হয়ে বেরিয়ে শুয়ে আছে সুচেতনা। অভিরূপ তার ঘাড়, গলা, চিবুক, স্তন এবং নাভিতে চুম্বন করতে করতে একেবারে তলপেটে নেমে এসেছে। ঘরের লাইটটা নিভে যায়। শরীরের ওঠানামার তালে তালে অশ্লীল ভাষা এবং সঙ্গমের বিচিত্র শব্দে কানপাতায় দায় হয় জিনিয়ার। কিন্তু সব শব্দ ছাপিয়ে হঠাৎ একটা ঘর ঘরে নারকীয় আওয়াজ ভেসে আছে সুচেতনার রুম থেকে। সুচেতনার শীতকার থেমে গেছে, বদলে সে তীব্র চিৎকার করে ওঠে। কেউ যেন তাকে ইচ্ছের বিরুদ্ধে ধর্ষণ করছে। অভিরূপ কি তাহলে বিকৃত যৌন লালসায় মেতে উঠেছে? আর কিছু ভাবতে পারে না জিনিয়া। চোখের সামনে নিজের হবু স্বামীকে অন্য কোনো মেয়ের সঙ্গে এক বিছানায় দেখে কি মাথা ঠিক রাখা যায়? চোখে ঝাপসা দেখে জিনিয়া। তারপর ঘেন্নায় মুখ ফিরিয়ে চলে আসতে গিয়েও থেমে যায়। আরও একটা কান ফাটানো চিৎকার। এ তো অভিরূপের গলা। হঠাৎ রুমের দরজাটা হাঁ করে খুলে যায়। জিনিয়া অন্য একটা থামের আড়ালে লুকিয়ে পড়ে। অভিরূপ ছিটকে রুমের বাইরে এসে পড়েছে। তার কপাল থেকে রক্ত ঝরছে। অথচ রুমের ভেতরে সুচেতনা তখনও পরিত্রাহী চিৎকার করছে। নারকীয় শব্দটাও ক্রমাগত হয়েই চলেছে, যেন কেউ তার পাশবিক যৌন ক্ষুধার নিবৃত্ত করছে এক নাগারে। কিন্তু অভিরূপ তো রিসেপশনের ফ্লোরের উপর এখনো পড়ে আছে, কপালে রুমাল চেপে। তাহলে সুচেতনার সাথে রুমে কে রয়েছে? জিনিয়ার গাটা ছমছম করে ওঠে। এত চিৎকার চেঁচামেচি চলছে, তবু কারো কোনো হুঁশ নেই, নাকি কেউ কিছু শোনেইনি? অভিকে বড় ভালোবেসে ফেলেছিল সে, কিন্তু অভি তার সাথে এতদিন স্রেফ নাটক করে এসেছে। জিনিয়ার দু চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। কত স্বপ্ন সে দেখেছিল অভিকে নিয়ে। কান্নার বেগ বেড়ে যায়। হঠাৎ একটা চাপা ঘর ঘরের শব্দের চটক ভাঙে জিনিয়ার। কে যেন তার কানের কাছে ফিসফিস করে বলে যায়, পাপীরা কাল পাপীর শাস্তি পাবে। ঠ্যাস ফ্যাসে ভাঙা ভাঙা স্বর, তবু কেমন যেন চেনা লাগে তার। অথচ কাউকে দেখতে পায় না সে। হঠাৎ তার খেয়াল হলো সব কেমন যেন চুপচাপ হয়ে গেছে। নারকীয় শব্দটাও আর নেই। সুচেতনার চিৎকার থেমে গেছে। দরজাটা আগের মতোই অল্প একটু খোলা। একটা রক্তের ধারা বেরিয়ে আসছে তার তলা দিয়ে।
আঁতকে ওঠে জিনিয়া। হাজার হোক সে মানুষ তো। সুচেতনার রুমের দিকে পা বাড়ায় সে, কিন্তু কি আশ্চর্য, ঘরে প্রবেশের মুহূর্তে দরজাটা আচমকা বন্ধ হয়ে যায় আপনা থেকেই। জিনিয়া খোলার চেষ্টা করে ব্যর্থ হয়। ভেতর থেকে কি দরজাটা কেউ আটকে দিয়েছে? কিন্তু কে রয়েছে ভেতরে? ভয় গলা শুকিয়ে যায় তার। এইসব কি ঘটছে এখানে? যেই ঘটনাগুলো ঘটাচ্ছে সে কি কোনো মানুষ, হিংস্র কোনো পশু, নাকি তার চেয়েও ভয়ঙ্কর কিছু? কথাগুলো ভাবতে ভাবতে অভিরূপের কাছে গিয়ে তাকে ধরে ধরে রুমে নিয়ে আসে জিনিয়া। ফার্স্ট এইড করে। সে যে অভিরূপের আসল চরিত্রটা ধরে ফেলেছে তা বুঝতে দেয় না সে। যে কাজে এসেছে সেটা হাসিল করতে অভিরূপের সাহায্যের প্রয়োজন হবে, তাই তার সাথে স্বাভাবিক আচরণ করে যায় জিনিয়া। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি খেলে যায়। অভিকে ওর আসল উদ্দেশ্যটা না জানিয়েই আগামীকাল সকালে ওকে নিয়ে ঘুরতে ঘুরতে জঙ্গলে চলে যাবে। তারপর সেখান থেকেই পাড়ি দেবে সেই দুর্গম স্থানে। রাতে শুয়ে শুয়ে প্ল্যান করে জিনিয়া। এরই মাঝে একবার সুচেতনার কথাও মনে আসে তার। সুচেতনার কি হলো কে জানে? কে তার উপর ওই পৈশাচিক অত্যাচার চালালো? আচ্ছা, সুচেতনা বেঁচে আছে তো? সকালে উঠে খবর নিতে হবে গোপনে। এটা সেটা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে জিনিয়া। সকালে দরজায় টোকা মারার শব্দে ঘুম ভাঙে তার। রুমবয় এসে চা বিস্কিট দিয়ে যায়। ফ্রেশ হয়ে গায়ে চাদর জড়িয়ে চায়ের কাপ হাতে সে বারান্দায় এসে বসে। আজ তার জীবন মরণ পরীক্ষা। উত্তীর্ণ হবে কিনা তা জানা নেই। প্রতিকূল পরিস্থিতির সাথে কিভাবে লড়াই করবে সে। তবে জীবিতই হোক বা মৃত, রিমিতাকে সে খুঁজে বের করবেই। অভিরূপ কি সাহায্যের হাত বাড়াবে, নাকি আত্মরক্ষার তাগিদে পালিয়ে যাবে? পালাবার সম্ভাবনাই বেশি, তবু শেষ চেষ্টা করে সে দেখবে একবার। প্রয়োজন হলে একাই লড়বে। সে যখন এইসব চিন্তায় মগ্ন তখন অভিরূপ এসে দরজা নক করে। জিনিয়া রেডি হয়েই দরজা খুলে অভিকে আর রুমে আসার সুযোগ না দিয়ে নিজেই বাইরে বেরিয়ে এসে ব্যাগপত্র নিয়ে। অভির চোখে মুখে এখনও গত রাতের আতঙ্ক লেগে আছে, কিন্তু সে এতটাই ধূর্ত যে এই বিভীষিকার কথা সে ভুলেও জানায় না। অভিরূপ এখন হাঁ করে তাকিয়ে আছে জিনিয়ার দিকে। জিনিয়া যথেষ্ট সুন্দরী এবং আকর্ষণীয়। অভির চোখের তারা কেঁপে ওঠে। তার চাহনিতে সঠতা, ক্রূরতা, বাঁকা হাসির সাথে যেটা মিশে ছিল তা বেশ অস্বস্তিকর হলেও এই মুহূর্তে অত ভেবে দেখার সময় ছিল না জিনিয়ার। অভিরূপের সাথে ঘুরতে ঘুরতে অবশেষে সেই জঙ্গলে এসে পৌঁছল জিনিয়া। অভিরূপ এখানে এর আগে কখনো আসেনি। সেই সুযোগটাকেই কাজে লাগায় জিনিয়া। বলে, জানিস অভি, এই জঙ্গলের শেষ প্রান্তে একটা বিরাট বড় নদী আছে। সেটা পেরিয়ে ওপারে গেলেই একটা পুরনো প্রাসাদ পাবো। আমি ছবিতে দেখেছি। ওখানে নাকি অনেকেই অ্যাডভেঞ্চারে যায়। তুই তো অ্যাডভেঞ্চার ভালোবাসিস, চল না ওখানে যাই। অভি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। তখনও কেউ জানে না যে কোন ভয়ঙ্কর ঘটনার মুখোমুখি হতে চলেছে তারা। এদিকে লোকেশন গুগল ম্যাপে দেওয়া নেই। জঙ্গলে ঢুকে প্রায় ঘন্টা দুয়েক এদিক সেদিক খোঁজার পর সেই নদীর ধারে পৌঁছয় তারা। তখন বেশ বেলা হয়ে গেছে, কিন্তু নদীটা পার হবে কি করে? অত বড় নদীর সাঁতরে পার হতে গেলে বিকেল গড়িয়ে সন্ধ্যায় হয়ে যাবে। হঠাৎ সেই অদ্ভুত ঘড়ঘড়ে শব্দটা কানে আসে জিনিয়ার। কে যেন আবার ফিসফিস করে বলে ওঠে, ওই যে ডিঙি বাঁধা আছে, পার হয়ে যা। শব্দের উৎস খুঁজে সেদিকে তাকাতেই একটা ডিঙি চোখে পড়ে জিনিয়ার। একে, এটা তো এতক্ষণ ছিল না এখানে। আর সমস্ত শব্দই কি আগাগোড়া সে একাই শুনতে পাচ্ছে? অভির কানে কি পৌঁছয়নি? জিনিয়ার মন বলে ওই শব্দটা আসলে একটা সংকেত, যা কোনো কিছুর ইঙ্গিত দিচ্ছে তাকে। ফিসফিস করে তার কর্তব্য নির্দেশ করছে। অলৌকিক কিছু যে ঘটে চলেছে সে বিষয়ে আর সন্দেহ নেই জিনিয়ার। কোনো অপার্থিব শক্তি হাতছানি দিয়ে ডাকছে তাকে। অথচ এই চাপা ঘর ঘরের শব্দটাই গতকাল বিকট গর্জন হয়ে বেরিয়েছিল সুচেতনার ঘর থেকে। সুচেতনা এখন রিসর্টেই পরিচিত এক ফিজিশিয়ানের চিকিৎসাধীনে রয়েছে, কিন্তু ওর উপর এভাবে নির্যাতন করার কি কারণ থাকতে পারে? সেই অপার্থিব শক্তি তার তো কোনো ক্ষতি করেনি, বরং তাকে পথ দেখাচ্ছে। এমন সময় অভির ডাকে সম্বিত ফিরে পায় সে। একটা দীর্ঘশ্বাস ফেলে জিনিয়া অভিরূপের হাত ধরে সেই ডিঙিতে গিয়ে বসে। অভিরূপ হাতে বৈঠা তুলে নেয়।
ডিঙি যখন ওপারে গিয়ে ভেড়ে তখন বিকেল হয়ে গেছে। জিনিয়া কিছুটা নিশ্চিন্ত হয়। যাক, বিকালের আলো এখনো রয়েছে, অন্তত কিছুক্ষণ তো খোঁজা যাবে। তারপর না হয় ওই প্রাসাদেই কোনো মতে রাতটা কাটিয়ে সকালে আবার তল্লাশি করব। কিন্তু ওই অশরীরী বারবার আমাকে কোন ইঙ্গিত দিচ্ছে? সে আসলে কে? রিমিতাকে কি সেই অতিপ্রাকৃত শক্তি আটকে রেখেছে এখানে, নাকি রিমি স্বেচ্ছায় কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে? ভেবে কোনো কুলকিনারা পায় না জিনিয়া। এমন সময় হঠাৎ যেন তার গায়ের উপর লাফিয়ে পড়ে কে। চমকে তাকায় জিনিয়া। অভিরূপ তাকে পেছন থেকে জাপটে ধরে রয়েছে। জিনিয়া কিছু রিয়েক্ট করার আগেই ওর টপটা খুলে ছুঁড়ে ফেলে দেয় অভিরূপ। জিনিয়া লাথি কষাতেই তাকে এক ধাক্কায় মাটিতে ফেলে জিন্সটা খুলতে থাকে। জিনিয়া চিৎকার করে ছুটে পালাতে যায়। অভিরূপ তার একটা পা টেনে ধরে। মাটিতে হুমড়ি খেয়ে পড়ে জিনিয়া। অভিরূপ এবার তার হাত দুটো বেঁধে ফেলে। ব্যাগ থেকে হার্ড ড্রিঙ্কের বোতল বের করে গলায় ঢেলে চুকচুক করে বলে, শুধু শুধু চেঁচিও না বেবি, এখানে কেউ তোমার চিৎকার শুনে আসবে না। তোমায় একটু আদর টাদর করে ওই জলে ভাসিয়ে দেব সোনা। তুমি ভেসে ভেসে একেবারে স্বর্গে পৌঁছে যাবে। নেশাগ্রস্ত জড়ানো গলায় শয়তানের হাসি হেসে ওঠে মাতাল অভিরূপ। অসহায় জিনিয়া চোখ বুজে ঈশ্বরকে ডাকতে থাকে। এমন সময় সেই বিকট নারকীয় হুঙ্কারটা শুনে জিনিয়া চোখ খুলে তাকায়। একটা ভয়ঙ্কর বিভীষিকা জ্বলন্ত দৃষ্টিতে অভিরূপের পেছনে এসে দাঁড়িয়ে আছে। কি সাংঘাতিক ভয়ঙ্কর চেহারা, যার বর্ণনা দেওয়া যায় না। শুধু দেখলেই বুকের রক্ত হিম হয়ে যায়। অভিরূপ নিজেও এবার শব্দটা টের পেয়েছে, কিন্তু সে ছুটে পালাবার আগেই সে ছায়ামূর্তির ওর গলার টুটি ধরে শরীরটাকে শূন্যে উঠিয়ে ছুঁড়ে দেয় সজোরে। তারপর জিনিয়ার বাঁধন খুলে দিয়ে মুক্ত করে তাকে। আর সেই মুহূর্তে ওই ছায়া শরীরের মুখটা সামনে থেকে দেখে ভাষা হারিয়ে ফেলে জিনিয়া। ছায়ামূর্তিটা তার দিকে সস্নেহে তাকিয়ে আছে। জিনিয়া আস্তে আস্তে উঠে দাঁড়ায়। অশ্রুসিক্ত কণ্ঠে বলে ওঠে, ঋষিকেশ, তুই? তোর এমন দশা হলো কি করে? জিনিয়ার কথায় ঋষির সেই অপার্থিব মুখে কোনো পার্থিব যন্ত্রণার অভিব্যক্তি ফুটে ওঠে। এর মধ্যে হঠাৎ তার চোখ চলে যায় আকাশের দিকে। ভয়ার্ত চোখে তাকিয়ে দেখে অভিরূপের শরীরটা অনেক উঁচুতে উঠে একটা ছোট্ট বিন্দুর মতো হয়ে গেছে। জিনিয়া ফের চোখ বুজে ফেলে। সে জানে এবার কি হতে চলেছে। তারপরে একটা বুক ফাটা আর্তনাদ করে অভিরূপের দেহটা এসে পড়ে জিনিয়ার পায়ের কাছে। রক্তে ভেসে যায় চারপাশ। তার ভিতরে হাড়গোড় ভেঙে চুরমার হয়ে পড়ে থাকে অভিরূপের ভারী শরীরটা। শেষ মুহূর্তে জিনিয়ার পায়ে তার মাথাটা ঠেকিয়ে এসে ক্ষমা প্রার্থনা করে গেছে তার কাছে। তার মুখ দিয়ে রক্ত চলকে ওঠে। হৃৎপিণ্ড স্তব্ধ হয়ে গেছে চিরদিনের মতন। প্রাসাদের সেই বদ্ধ ভূমিতে দাঁড়িয়ে জিনিয়া কেঁদে ফেলে। ঋষিকে শুধু তার সহকর্মী ছিল না, সে তার খুব ভালো বন্ধু এবং শুভাকাঙ্ক্ষী। সেই যে গত মাস এক্সকারশন থেকে বেরিয়ে গেল আর্জেন্ট কাজ নিয়ে, তারপর আর দেখা হয়নি তার সাথে। সেই উচ্ছল প্রাণবন্ত ঋষিকেশের সাথে কি ঘটে গেছে? সে কেন এরকম ভয়ঙ্কর অপশক্তিতে পরিণত হয়েছে? আচমকা একটা কথা মনে পড়ে যায় তার। ডায়েরিতে সে কার ছবি দেখেছে রিমিতার সাথে। তবে কি? কথাটা ভেবেই শিউরে ওঠে সে। হঠাৎ ক্ষীণ কণ্ঠে একটা কান্নার শব্দে চমক ভাঙে জিনিয়ার। কেউ যেন একটানা ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে চলেছে। কে কাঁদছে অমন করে? ভালো করে কান পেতে শোনে জিনিয়া। ঋষিকেশের ছায়া শরীর এখন আর সেখানে নেই। কোথাও যেন অদৃশ্য হয়ে গেছে তাকে একা রেখে। হঠাৎ সেই নারকীয় শব্দটা টের পায় জিনিয়া। কান্নার বেগটাও আরও বেড়ে যায়। শেষে তা পরিণত হয় কান ফাটানো আর্তচিৎকারে। খুব চেনা আর্তনাদ। এক্সকারশন থেকে ফেরার পথে বাসে বসে এই আর্তচিৎকারটাই শুনেছিল সে। রিমিতা, হ্যাঁ, এটা রিমিতারই গলা। কান্নার শব্দ লক্ষ্য করে জিনিয়া ছুটে যায় সেই প্রাসাদের ভিতরে, কিন্তু খুঁজে পায় না কাউকে। হঠাৎ তার মনে হয় কান্নাটা প্রাসাদের বাইরে থেকে আসছে। কাঠের সিঁড়ি দিয়ে দ্রুত নিচে নেমে আসে জিনিয়া। বাগানে একটা আউট হাউস রয়েছে।
আর্তনাদটা সেখান থেকেই আসছে। জিনিয়া সেখানে গিয়ে দাঁড়াতেই দরজাটা খুলে যায়। সে ঢুকে পড়ে ভেতরে। ঘুটঘুটে অন্ধকারে কিচ্ছু দেখা যায় না। মোবাইলের ফ্ল্যাশ লাইটটা অন করে সে। তারপর যে দৃশ্যটা চোখে পড়ে তাতে মনে হয় তার হৃৎপিণ্ডটা লাফিয়ে গলার কাছে চলে এসেছে। রিমিতার কঙ্কাল সার ছোট্ট হয়ে যাওয়া দেহের উপরে বসে আছে ঋষিকেশ। তার বিশাল দানবীয় চেহারাটা নিয়ে পৈশাচিক উল্লাসে যৌন খিদা মিটিয়ে চলেছে। জিনিয়া লজ্জায় 2 হাতে চোখ ঢেকে ফেলে। তারপর কোনো মতে নিজেকে সামলে ছুটে যায় রিমিতাকে বাঁচাতে। কিন্তু তাদের মাঝে হঠাৎ একটা অদৃশ্য দেওয়াল তৈরি হয়ে যায়, যা কেবল অনুভব করা যায়, দেখা যায় না। সে দেওয়াল ভাঙার ক্ষমতা নেই জিনিয়ার। সে অসহায়ের মতো বিলাপ করে, কিন্তু দেওয়ালের ওপার থেকে সেই নারকীয় গর্জন ছাড়া আর কোনো উত্তর আসে না। নোটবুকে ঋষিকেশ আর রিমিতার ছবির নিচে কয়েকটা কথা খাপছাড়াভাবে লেখা ছিল। ঋষিকেশ, রিমিতা, পিয়ালি আর মাতলা, কাঠের সাঁকো, মুন রিসর্ট, রিভার সাইড টেন্ট, গ্রামের শেষ, জঙ্গল, নাম না জানা নদী, ডিঙি নৌকো, পুরনো প্রাসাদ, আউটহাউসের দরজা। সেই সূত্রগুলোকে পরপর সাজিয়ে সে আজ এখানে ছুটে এসেছে তার প্রাণের সখী রিমিতাকে বাঁচাতে। ডায়েরি পড়ে তার বদ্ধমূল ধারণা হয়েছিল কোনো বিশেষ কারণে রিমিতা এক্সকারশন থেকে পালিয়ে আবার সেই প্রাসাদে এসেছে। কিন্তু সে এখন নিশ্চিত রিমিতা স্বেচ্ছায় নয়। ঋষিকেশের অতৃপ্ত আত্মাই তাকে এখানে টেনে এনেছে। প্রথমে ডায়েরিতে থাকা ছবির নিচে ঋষিকেশ নামটা দেখে চমকে উঠলেও সে পরে ভেবেছিল ওটা স্রেফ চোখের ভুল। ছবির ছেলেটা বুঝি অন্য কোনো ঋষি বা ঋষিকেশ। তাই বাকি সূত্রগুলো ধরেই সে এই প্রাসাদে এসেছে। কিন্তু এখন আর কোনো সন্দেহ নেই তার। এমন সময় সেই অদৃশ্য দেওয়ালটা সরে যায়। রক্তাক্ত শীর্ণকায় রিমিতাকে মৃতপ্রায় অবস্থায় দেখে জিনিয়ার পায়ের তলার মাটি দুলে ওঠে। চোখের সামনে গোটা ঘরটা বনবন করে ঘুরতে থাকে, তবু সে ছুটে যায়। রিমিতার চোখের জ্যোতি কমে গেছে। ক্ষীণ দৃষ্টিতে তাকিয়ে থাকে জিনিয়ার মুখের দিকে। ধুকতে ধুকতে শ্বাস ছেড়ে বলে, কে 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 ওখানে? তারপর হঠাৎ যেন পালাবার রাস্তা খুঁজে পায়। উঠে দাঁড়াবার ক্ষমতা নেই তার। ঘ্যাসটাতে দরজার কাছে গিয়ে বদ্ধ উন্মাদের মতন আনমনে হেসে ওঠে রিমিতা। ওই তো দরজা খোলা। হ্যাঁ, দরজা খোলা খোলা। আমি 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 বেরিয়ে যাব। আমি বেরিয়ে যাব। আমি বেরিয়ে যাব। কিন্তু একটু পরেই গলা বুঝে যায় তার। আর কোনো সাড়া পাওয়া যায় না। ঋষিকেশের ছায়া শরীরটা হঠাৎ কোত্থেকে এসে রিমিতার মুখের ওপর ঝুঁকে পড়ে। জিনিয়া ছুটে এসে রিমিতার অচেতন দেহটাকে আঁকড়ে ধরে কেঁদে কেঁদে বলে, নিজের ভালোবাসার মানুষটার উপর কিসের এত আক্রোশ তোর ঋষি? ও তোর কি ক্ষতি করেছে বল ঋষি। আচমকা সব চুপচাপ হয়ে যায়। নারকীয় শব্দের বদলে বহুদিনের কোনো অব্যক্ত কোনো পার্থিব যন্ত্রণার কথা বহু দূর থেকে অপার্থিব স্বরে ভেসে আসে। ঋষিকে আর দেখা যায় না। সেই চরম লজ্জার কাহিনী শুনে অতি বেহায়াও বোধহয় লজ্জা পেয়ে যাবে। লজ্জায় ঘেন্নায় মাটিতে মিশে যায় জিনিয়া। আজ থেকে 20 বছর আগের কথা। আমি আর রিমিতা এই কলেজেই ফাইনাল ইয়ারের স্টুডেন্ট ছিলাম। সেবারেও কলেজ থেকে এক্সকারশনে গেলাম ওই পিয়ালি আর মাতলা সংযোগস্থলে। রাতে রিসোর্টের পাশেই একটা নদীর ধারে টেন্ট বানিয়ে আমাদের ক্যাম্প ফায়ার হলো। নাইট স্টে করার প্ল্যান ছিল সেবার, তাই খুব আনন্দেই কেটে গেল দিনটা। আমি রিমিতাকে খুব ভালোবাসতাম, কিন্তু ও যে আমার সাথে ভালোবাসার নাটক করছে সেটা প্রথমে বুঝিনি। উশৃঙ্খল বেপরোয়া স্বভাবের মেয়ে হলেও ভেবেছিলাম আমার ভালোবাসা পেয়ে ও ঠিক শুধরে যাবে, কিন্তু ভুল ভেবেছিলাম। ওর চরিত্র যে এত কলঙ্কিত, এতটা দূষিত, তা ভাবতেও পারিনি। ও কোনো এক পুরুষে আসক্ত থাকার মেয়েই ছিল না, আর সেটা যখন বুঝলাম তখন অনেক দেরি হয়ে গেছে। ততদিনে রিমিতা অনেকের সাথে শারীরিক মিলনে আবদ্ধ হয়েছে। পিকনিকের দিন ও পাড়ের জঙ্গলে আমাদের মধ্যে প্রথম ঘনিষ্ঠতা হয়।
তখনও আমি ওর অন্যান্য সম্পর্কের কথা জানতাম না। আমি আদর করে ওর নাম রেখেছিলাম তিয়াশা, আবার কখনো তৃষা নামেও ডাকতাম। প্রথম ঘনিষ্ঠতার সময় আমি টের পেয়েছিলাম রিমিতা ঠিক স্বাভাবিক নয়। ওর যৌন ক্ষুধা প্রবল, সীমাহীন, যা মেটানোর সাধ্য আমার ছিল না। তবু চেষ্টা করেছিলাম ওকে সুখ দিতে, ওকে বিয়ে করেও সুখী রাখতে চেয়েছিলাম। রিমিতার এক বান্ধবী আমাকে সাবধান করে বলেছিল, রিমি একটা নষ্ট মেয়ে, ও বহুগামিনী, তুই ওকে ভুলে যা। ক্যাম্পফায়ারের রাতে তার জলজান্ত প্রমাণ পেলাম। শীতের রাত, তাড়াতাড়ি ডিনার সেরে শুয়ে পড়েছিলাম আমরা সবাই। মোট 4খানা টেন্ট ছিল, একটায় আমরা ছেলেরা, একটায় মেয়েরা, বাকি দুটো বরাদ্দ ছিল শিক্ষক শিক্ষিকাদের জন্য। রিমিতার কথা ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম। শুনতে শুনতে হঠাৎ জিনিয়ার কেমন যেন ঘোর লেগে যায়। কোনো এক মায়া বলে ঘটনার বাকি দৃশ্যগুলো ধীরে ধীরে চোখের সামনে ফুটে ওঠে। মাঝরাতে হঠাৎ কিছু অদ্ভুত শব্দ আর চাপা কথাবার্তা কানে আসে ঋষির। ব্ল্যাঙ্কেটের আড়াল থেকে উঁকি দিতেই একটা জঘন্য দৃশ্য চোখে পড়ে তার। কৌশিক আর সুমনের মাঝখানে সম্পূর্ণ নগ্ন হয়ে শুয়ে আছে রিমিতা। তোর আপাতমস্তক চুম্বন করছে ঋষির খুব কাছের বন্ধু অর্পণ। তারপর শুরু হলো উদ্দাম যৌনতা। পাশ থেকে সুমন আর কৌশিক যোগ দিল সেই নোংরা খেলায়, কখনো পালা করে, কখনো একসাথে, কখনো দুজনে। ঋষি যে পাশে শুয়ে আছে সেদিকে কোনো ভ্রুক্ষেপই নেই কারোর। অশ্লীল গালিগালাজ, বিচিত্র সঙ্গম শব্দ আর শীতকারে কান পাতা দেয়। ঋষি যখন রিমিতার সাথে সব সম্পর্ক ছিন্ন করার প্রস্তুতি নিচ্ছে, হঠাৎ বিষম লেগে কাশি এসে গেল তার। কাশির শব্দ শুনে সুমন অশ্রাব্য গালিগালাজ শুরু করে দেয়। মালটা জেগে আছে নাকি শুয়ে শুয়ে লীলা খেলা দেখছে কে জানে। কৌশিক খ্যাক খ্যাক করে হাসে। তারপর অর্পণকে সরিয়ে দিয়ে রিমিতার গায়ে ঝাঁপিয়ে পড়ে। অর্পণ ঋষির গা থেকে ব্ল্যাঙ্কেটটা ফেলে দিয়ে, আরে বেচারা অনেকক্ষণ উপোস রয়েছে। এই রিমি, আমরা তো সব চেটেপুটে খেলাম, একটু প্রসাদ তো রাখতে পারতিস ওর জন্য। সবাই অশ্লীলতার হাসি হাসে। রিমিতা হঠাৎ উঠে এসে জোর করে ঋষির তলপেটের নিচে হাত রেখে বলে, ধুস, ও তো একটা কাপুরুষ, দমই নেই, একটুতেই হাঁপিয়ে ওঠে। আমার উপর পোষায় না ওকে দিয়ে, নয়া মাল চাই। ঋষি আর সহ্য করতে পারে না। ঠাস ঠাস করে রিমিতার গালে চড় মারতেই কুঁকিয়ে ওঠে রিমিতা। সুমন, কৌশিক, অর্পণ সকলে মিলে ঋষির বুকে পেটে লাথি মারতে থাকে। কিন্তু পাশের টেন্ট থেকে মেয়েদের আওয়াজ পেয়ে তখনকার মতো ঋষিকে ছেড়ে দেয় ওরা। অসহ্য যন্ত্রণায় জ্ঞান হারায় ঋষিকেশ। ফের যৌনতায় মেতে ওঠে সকলে। খুব ভোরে ঋষির জ্ঞান ফিরে আসে। টের পায় হাত পা মুখ বাঁধা অবস্থায় পড়ে আছে একটা বিশাল প্রাসাদের উঠোনে। পাশেই কোনো অচিন নদীর বিপুল জলরাশি। নদীর ধারে একটা ভটভটি রাখা। অর্পণ আর কৌশিক ভটভটিতে বসে আছে। ওদিকে প্রাসাদের বাগানে রিমিতা, সুমন অন্য খেলায় মত্ত। ঘেন্নায় চোখ ফিরিয়ে নেয় ঋষি। গত রাতের প্রতিশোধ নিতেই ওরা ওকে এখানে নিয়ে এসেছে। ওকে মেরে ওই ভটভটিতেই ফিরে যাবে। ঋষি ওঠার চেষ্টা করতেই অর্পণ দৌড়ে এসে তলপেটে খুব জোরে লাথি মারে। ঋষি আতকে ওঠে। ওর সর্বাঙ্গে সিগারেটের ছ্যাঁকা দিয়ে অকথ্য নির্যাতন করে ওরা। তারপর ওর অর্ধচেতন শরীরটাকে টানতে টানতে আউট হাউসে নিয়ে যায়। ভেতরে একটা গুমঘর ছিল, সেখানেই গর্ত খুঁড়ে ঋষিকে আগুনে পুড়িয়ে হত্যা করে। তারপর মাটি ফেলে জায়গাটা বুঝিয়ে ওখান থেকে চম্পট দেয়। বিগত 20 বছর ধরে সবাই জানে যে আমি নিখোঁজ। একটা বিজাতীয় শব্দের সাথে ঋষির অদৃশ্য কণ্ঠস্বর ভেসে আসে। জিনিয়ার ঘোর কেটে যায়। সে এখন সবকিছু জানে। এতগুলো বছর পর ঋষির আত্মা কালের নিয়মে জেগে উঠেছে আবার। চেহারা বদলে কলেজের লেকচারার হিসেবে জয়েন করে ঋষিকেশ নামে। রিমিতা তার নামটা শুনে চমকে উঠেছিল, কিন্তু চিনতে পারেনি ওকে। এক্সকারশনের বিকেলে ঋষির আত্মা রিমিতার সাথে প্রেমের অভিনয় করে জঙ্গলে নিয়ে যায়। হঠাৎ একটা ভয়ঙ্কর চেহারা দেখে অজ্ঞান হয়ে যায় রিমিতা। ওর অচেতন শরীরটাকে তুলে ঋষি প্রাসাদে নিয়ে আসে। তারপর আউট হাউসে ডেকে এনে নিজের আসল রূপটা দেখায়। ওই ব্যভিচারিণীর প্রবল যৌন লালসাই 20 বছর আগে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল ঋষিকেশকে। তার প্রতিশোধ নিতেই প্রতি রাতে নির্মমভাবে ধর্ষণ করে রিমিতাকে। অভিরূপ সেদিন টাকা খাইয়ে সুচেতনার শরীরটা কিনে নিয়েছিল।
জিনিয়া যে ওর বাগদত্তা সেটা জেনেও সুচেতনা টাকার লোভে রাজি হয়ে যায়। ঋষি তাই সুচেতনার উপর একইভাবে প্রতিশোধ নিয়েছে। জিনিয়া জানে অভিরূপ ওর সম্মানহানি করে ওকে হত্যা করতে চেয়েছিল, তাই ঋষি ওকেও খতম করে দিয়েছে। ঋষির কথা ভেবে চোখে জল এসে যায় জিনিয়ার। এমন সময় আউট হাউসের গুমঘর থেকে কাদের যেন গগনবিদারী আর্তনাদ ভেসে আসে। মাটি দু ফাঁক হয়ে পাশাপাশি 3টে চিতাকুণ্ড জ্বলতে দেখা যায়। লিলিহান অগ্নিশিখায় 3টে নাম অন্ধকারে জল জল করে, অর্পণ, কৌশিক, সুমন। আগুনের পটপট শব্দে দেহগুলো জীবন্ত দগ্ধ হতে থাকে। চোখের সামনে সেই ভয়াবহ দৃশ্য দেখে স্তব্ধ পাথর হয়ে যায় জিনিয়া। ঋষিকেশ বলেছিল, পাপীরা কাল পাপীর শাস্তি পাবে। সে তার কথা রেখেছে। অভিরূপ, অর্পণ, কৌশিক, সুমন সবাই পাপের শাস্তি পেয়েছে একে একে। সবচেয়ে বড় পাপ তো আমি করেছি রে। রিমিতার ক্ষীণ অথচ দৃঢ় কণ্ঠে সম্বিত ফিরে পায় জিনিয়া। কিন্তু কিছু বোঝার আগেই রিমিতা চোখের পলকে দরজার কোণে রাখা নাইফ স্ট্যান্ড থেকে একটা ইস্পাতের ধারালো ছোড়া নিয়ে আঙুল বিধিয়ে দেয় নিজের বুকে। ফিনকি দিয়ে তাজা রক্ত ছিটকে পড়ে এখানে সেখানে। জিনিয়া মাথা ঘুরে পড়ে যায়। মাঝরাতে নিশাচরের কর্কশ ডাকে ঘুমটা ভেঙে যায় জিনিয়ার। অন্ধকারে বিছানায় শুয়ে আছে দেখে ধর্মড়িয়ে ওঠে। এ তো রিমিতার ঘর। কিন্তু এতক্ষণ ধরে সে যা যা দেখেছে সবটাই কি তাহলে দুঃস্বপ্ন ছিল? জানলা দিয়ে চাঁদের আলো এসে পড়েছে ঘরে। হঠাৎ নিজের ট্রলি ব্যাগের পাশে রাখা রিমিতার ব্যাকপ্যাকটা দেখে চমকে ওঠে সে। না, কোনো স্বপ্ন নয়। সে যা দেখেছে সত্যি সবটাই। ঋষির আত্মাই তাকে এখানে পৌঁছে দিয়ে গেছে। এমন সময় ঘরের ভেতর 2টো ছায়ামূর্তির আবির্ভাব ঘটে, রিমিতা আর ঋষিকেশ। পাশাপাশি হাত ধরে দাঁড়িয়ে আছে, মুখে এক অপার্থিব হাসি নিয়ে। জিনিয়ার মনে পড়ে গেল রিমিতার বলা শেষ কথাটা, আমি আমি তোর কাছে আসছি ঋষি। এবার তাদের বিদায় নেবার পালা। ছায়ামূর্তি 2টো ধীরে ধীরে অন্ধকার কোণে মিলিয়ে যায়। কয়েক সেকেন্ডের মধ্যেই বহু দূর থেকে ভেসে আসে তাদের অদৃশ্য কণ্ঠস্বর। ভালো থাকিস জিনিয়া।